নভেম্বরের 20 বা 21 তারিখ ওমরা করতে সৌদি যাচ্ছেন তারেক রহমান। ফের লন্ডনে ফিরে আগামী মাসের শেষে বা ডিসেম্বরে ধরতে পারেন ঢাকার ফ্লাইট। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, ইসির এমন সিদ্ধান্তে আপত্তি বিএনপির। প্রতীক নিয়ে কমিশনের সাথে এনসিপির মতদ্বৈততা কমছে না, তালিকার নীতিমালা তৈরির পরামর্শ। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে পারলো কারো কাছে অ্যাকাউন্টেবল না। কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না, জনগণের জন্য দিতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা সংস্কারে গুরুত্ব দেবে জামায়াত, মিশিগানে বলেন আমির ডাক্তার শফিক। দুর্নীতির মূলোৎপাটনের আশ্বাস। নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে গ্যাস লিকেজ, ডাইং কারখানায় বিস্ফোরণ। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 6 শ্রমিকের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পাবনার বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত। ঢাকামুখী মহাসড়কে 1.5 ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি। 4 বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার, হযবরল অবস্থা প্রকল্পের। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না, তারা এমনি খালি পেটে ক্লাস করে। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার। সরকার থেকে আমাদের খাবার দিবে, সেই অপেক্ষায় আছি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের 20 বা 21 তারিখ পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। যমুনা নিউজকে এই তথ্য নিশ্চিত করে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, ওমরা শেষে আবারও লন্ডনে ফিরে যাবেন তারেক রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, লন্ডনে ফিরে তারেক রহমান নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা করছেন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে, যারা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন। তারেক রহমান দেশে ফেরার পর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন। 2008 সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ 2 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আজ এই চিঠি দিয়ে যান। আরপিও সংশোধনীর সময় কমিশনের এই প্রস্তাবের বিরোধিতা করেছিল বিএনপি। সে সময় দলটিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না কমিশন, কিন্তু আইন সংশোধনে এর প্রতিফলন নেই বলে চিঠিতে জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মতদ্বৈততা কমছে না। বিশ্লেষকরা বলছেন, এই নিয়ে নীতিমালা তৈরি করা উচিত কমিশনের। পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না নির্বাচন কমিশন। বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তোড়জোড় বাড়ে সব সময়। 5 আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছে 7টি, অপেক্ষায় আছে আরও কয়েকটি নতুন দল। সাধারণত নির্বাচনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দেয় দলগুলো। এবার শর্ত পূরণ হলেও প্রতীক নিয়ে এনসিপির সাথে ইসির টানাপোড়েন কমছে না। কি আছে আইনে? রাজনৈতিক দল নিবন্ধন আইনের 9 খ অনুযায়ী দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে। তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত তালিকা থেকে। কাদের সিদ্দিকী সাহেব যখন দল গঠন করলেন, উনি গামছা প্রতীক চাইলেন। গামছা প্রতীক কিন্তু আমাদের তফসিলে ছিল না। তখন ওনাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ওটাকে তফসিলভুক্ত করে ওনাকে ওই প্রতীক দেওয়া হয়েছে। কোনো প্রতীক না থাকলেও যে দেওয়া হয়নি তাও না, অতীতে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন এবার ১১৫টি প্রতীক নির্ধারণ করেছে বরাদ্দের জন্য। তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনো নীতিমালা নেই। ফলে কোনটি যুক্ত হলো তা কেবল কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে। এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি। আমার কাছে মনে হয় না কোনো আইনি জটিলতা আছে। আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে পারলো কারো কাছে অ্যাকাউন্টেবল না। তার মানে হচ্ছে আমাদের কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল। তাহলে জনগণের সেটা জানার একটা অধিকার থাকবে। সো কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না, জনগণের জন্য দিতে হবে জিনিসটা। কেউ কেউ বলেন জাতীয় প্রতীক হওয়ায় শাপলাকে তালিকাভুক্ত করেনি ইসি। এ নিয়ে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২-এর ৪ ধারায় বলা হয় জাতীয় প্রতীক হবে ভাসমান শাপলার পাশে ২টি ধানের শীষ, উপরে পাট পাতা ও ২ পাশে তারা সম্বলিত। এনসিপির দাবি সবটা মিলেই জাতীয় প্রতীক, শুধু শাপলা নয়। তাই ভোটের প্রতীক হিসেবে শুধু শাপলা দিতে বাধা নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও দুর্নীতি নির্মূলে কাজ করবে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আশ্বাস দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতাবান হওয়ার স্বপ্ন দেখে না জামায়াত, জনগণের সেবা করাই তাদের লক্ষ্য। শনিবার মিশিগানের হ্যামট্রামিং সিটির গেট অব কলম্বাস মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগান। এতে সভাপতিত্ব করেন ডাক্তার মোতাহার আহমেদ। মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দেশ সংস্কার নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন দলটির আমির। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আগে মেরুদণ্ড ঠিক করা লাগবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই সমাজে জাত পাতের, ধর্মের, দলের কোনো ব্যবধান থাকবে না। আল্লাহর দেওয়া মেধাকে বিকশিত করে যাকে যেখানে যোগ্য মনে করা হবে তাকে সেখানেই তার হাতে সম্মানের কাজটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ সময় অনেক পরাশক্তি ও এজেন্সি নানা ষড়যন্ত্র করবে। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনে অনেক বাধাই আসতে পারে। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনের দিকে যে অভিযাত্রা শুরু হয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা এগিয়ে নিতে হবে। গণ অধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী ভিপি নূরের মতো ছাত্র নেতৃত্বের উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছে তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তিনি। আয়োজিত আজকের এই আনন্দ অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, এই মামলায় শেখ হাসিনা সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। গুমের অন্য ২ মামলা শুধু জিয়াউল হাসান ছাড়া বাকিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার গুমের এই মামলার তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এর আগে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ ৭ খুন হত্যা মামলার আসামিদের। এছাড়া জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জন হত্যা মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে ২০তম সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো এই মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনা সহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এই মামলায় গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনার ডিসি আক্তার, এসি ইমরুল পলাতক আছেন।
এদিকে জুলাই অভ্যুত্থানে ফার্মগেট শহীদ গোলাম নাফিস হত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানি হবে। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা তার কাছে যাচ্ছি। মাইনুল, গুমের মামলাগুলোর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। গুমের মামলার মোট 3টি বিষয় ছিল। এর মধ্যে যদি আমি বলি যে জিয়াউল হাসানের বিরুদ্ধে যে গুমের মামলাটি রয়েছে, সেই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 11 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই মামলা কিন্তু আমরা আগে দেখেছি যে তদন্তকালে যে নারায়ণগঞ্জের 7 খুন মামলার যে আসামিরা রয়েছেন, দণ্ডপ্রাপ্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়েছিল ট্রাইব্যুনাল এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এখন পর্যন্ত কী পেয়েছে সে বিষয়ে এখনও কিন্তু বিস্তারিত জানায়নি প্রসিকিউশন। এদিকে গুমের আরও যে 2টি মামলা ছিল, যে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই সেলে গুম করে নির্যাতনের যে মামলা দুটি, যে আমরা দেখছি যে কয়েকদিন আগেই কিন্তু এই 2 মামলা কিন্তু 13 থানা কর্মকর্তা হাজির করা হয়েছিল। সেদিন কিন্তু এই 2 মামলায় পরবর্তী শুনানি বা পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। কিন্তু আজ প্রসিকিউশন তাদের প্রস্তুতির বিষয়টি তুলে এই মামলার তারিখ পেছানোর আবেদন করে। পরবর্তী ট্রাইব্যুনাল এই মামলায় 20 নভেম্বর থেকে তারিখ পিছিয়ে 23 নভেম্বর পরবর্তী শুনানি নির্ধারণ করেন। অর্থাৎ এই মামলায় আগামী আসামিদের 20 নভেম্বর হাজির করার কথা থাকলো, এখন কিন্তু 23 নভেম্বর হাজির করা হবে। এছাড়া আছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে চানখারপুলে যে 6 জনকে হত্যাকাণ্ড জুলাই আগস্টে গত বছরের, সেই হত্যাকাণ্ডের মামলা কিন্তু সাক্ষ্য গ্রহণ রয়েছে। এই মামলা আজ 12তম দিনের সাক্ষ্য গ্রহণ এবং 20তম সাক্ষী কিন্তু এখন সাক্ষ্য দিচ্ছেন। তিনি মূলত আজকে জব্দ তালিকা তুলে ধরবেন, সেখানে কি ছিল না ছিল এই বিষয়গুলো তুলে ধরবেন। এছাড়া অন্য আরও কয়েকজন সাক্ষ্য দিতে পারেন। অর্থাৎ এই মামলাটিও কিন্তু বলা যায় যে সাক্ষ্য গ্রহণের প্রায় শেষের দিকে রয়েছে। যে কোনো সময়ে হয়তো আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করবে প্রসিকিউশন। আর কয়েকজন সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলাটিও কিন্তু বিচার প্রক্রিয়া প্রায় শেষের দিকে চলে আসবে। অর্থাৎ এই পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার বিচারিক প্রক্রিয়া বা বিচার শেষ হয়েছে। এখন চানখারপুলের মামলাটিও বিচার শেষের কাছাকাছি রয়েছে। আরও কিছু সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলায়ও যুক্তিতর্ক উপস্থাপন, এরপর কিন্তু এই মামলায় রায়ের জন্য দিন নির্ধারণ। অর্থাৎ 2টি মামলা বেশ এগিয়ে গিয়েছে। এছাড়া আবু সাইদের যেই জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায়, সেই মামলায় কিন্তু সাক্ষ্যগ্রহণ চলছে। এছাড়া আরও কয়েকটি মামলা সাক্ষ্যগ্রহণ ও অভিযোগ গঠন কিন্তু হয়ে গিয়েছে। কাজে বলা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা কিন্তু বেশ এগিয়েছে। জুলাই আগস্ট এবং গুমের মামলাগুলো খুব দ্রুত হয়তো এগুলোর জাতির সামনে জাতি দেখতে পাবে এগুলোর বিচার। মাইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই জন্য আজকে দেখেন ওই বাপে থাকা অবস্থায় আগে উইল করে দিয়ে দিত। এখন দেখেন না, কিছুদিন আগে দেখলাম যে ওই সম্পত্তির জন্য ছেলে মারে মারে ফেলতেছে। মানে এইটা যেতে কতটা অমানবিক আপনি একটা চিন্তা করেন, কতটা অমানবিক। আমরা কি বলি আল্লাহর পরে আমাদের মায়ের স্থান, কিন্তু তারই মাইরে ফেলতেছে আপনার সম্পত্তির জন্য। তো আমাদের যে কতটা অধপতন হয়েছে আমাদের হিসাবে, এই জিনিসগুলো আপনাকে একটু চিন্তা করতে হবে। নির্বাচন নিয়ে বলতে চাই, কয়েকদিন আগে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে কাজ করার জন্য। কিন্তু দেখা যায় যে বিএনপি অভিযোগ দিচ্ছে যারা অন্য দল অভিযোগ দিচ্ছে এই দল, আবার এনসিপি অভিযোগ দিচ্ছে যে বিএনপি এবং জামাত বারবার করে নিয়ে গেছে। নির্বাচন নিরপেক্ষ করতে গেলে যে প্রশাসন, পুলিশ, এই দুজনের তালিকা ওনারা মিটিং এর ব্যাপারে ওনারা আপত্তি দিচ্ছে যে আপনি লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের কোন পদক্ষেপ নিয়েছেন? আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে। দর্শক, আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি সেখানে ছিলাম। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা করতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে গেছে এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন তাজনুর ইসলাম। তাজনুর, পিএসসির সাথে এনসিপি নেতৃবৃন্দ কি কি বিষয়ে আলোচনা করবে সে বিষয়ে আপনি জানতে পেরেছেন কিনা?
লোপা, স্বাভাবিকভাবেই আপনার সঙ্গে যে মুহূর্তে কথা বলছি সেই সময়টিতে আসলে 2 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ এখন থেকে 2 ঘন্টা আগে পিএসসিতে প্রবেশ করেছে এনসিপির যে 3 সদস্যের প্রতিনিধি দল এসেছে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তারা। সুতরাং খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে হয়তো খুব গুরুত্বপূর্ণ বিষয় তারা আলাপ করছেন, সেটি আমরা এই বাড়ি থেকে ধারণা করতেই পারি। তবে এজেন্ডার কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে, কারণ বিভিন্ন সময় বিসিএস প্রত্যাশী যারা পিএসসির বিভিন্ন রকমের আইন কানুন নিয়ম কানুন সম্পর্কে যারা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়ে আসছে, সংশোধনের দাবি জানিয়ে আসছে, এবং তাদের তরফ থেকে আসলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সেই আবেদনের বা সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই হাসনাত আব্দুল্লাহরা আজকে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেছেন। আমরা সবশেষ হলে ভেতরের খবরটা জানার সেই অর্থে কোনো রকমের সুযোগ নেই, কারণ হচ্ছে ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা মূলত এই রিসেপশনের সামনের যে জায়গাটি সেখানে তারা অপেক্ষা করছেন। তবে এজেন্ডাগুলোর বিষয়ে একটু ধারণা পাওয়া গিয়েছে, বিশেষ করে সময়ের যে ব্যাপারটি, অর্থাৎ দীর্ঘসূত্রিতা খুব বরাবরই পিএসসির একটা খুব বড় সমস্যা। অর্থাৎ যারা বিসিএস পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে থাকেন, একটা বিসিএস পরীক্ষা থেকে আরেকটা বিসিএস পরীক্ষা, এবং বিসিএসের যে 3 ধাপে যে পরীক্ষাগুলো হয়, প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা এবং ভাইভা, এবং একই সঙ্গে সেই ভাইভার পরে যারা সুপারিশপ্রাপ্ত হন তাদের চাকরিতে যোগদানের যে প্রক্রিয়া, সব মিলিয়ে এই যে বিশাল একটা সময় কেটে যাওয়ার যে ব্যাপারটি, সেই সময়টা কীভাবে করে কমিয়ে আনা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে বহুদিন ধরে আলাপ আলোচনা চলে আসছে। সেটি নিয়ে নিশ্চয়ই আজকে আলাদা করে কথা হবে। তবে আরও 2টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই এজেন্ডার মধ্যে আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের যে ব্যাপারটি, এটি নিয়ে আগেও কথা হয়েছে যে পরবর্তী সময় যেন কোনো রকমের ভেরিফিকেশনের নামে যে বিভিন্ন রকমের ভোগান্তির বিভিন্ন রকম অভিযোগ আসে সেইগুলো যেন কোনোভাবে না করা হয় সামনের দিনগুলোতে, সেটি নিয়ে আসলে কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষা করছেন, হয়তো হাসনাত আব্দুল্লাহ বের হবার পরে বের হয়ে নিশ্চয়ই ব্রিফ করবেন আপনাদের। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 8:30টার দিকে এমএস ডাইং প্রিন্টিং ও ফেয়ার অ্যাপারেন্স কারখানার মধ্যবর্তী জায়গায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন নির্মাণ শ্রমিক আলামিন, আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ফেয়ার অ্যাপারেন্স কারখানার আরএমএস রুমের গ্যাস লাইন সংস্কারের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে 6 জনের শরীর ঝলসে যায়। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন সহকর্মীরা। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানান, দগ্ধ 6 জনের মধ্যে 5 জনকে ভর্তি করা হয়েছে, 1 জনকে রাখা হয়েছে অবজারভেশনে। এদের মধ্যে 2 জনের শ্বাসনালী পুড়ে গেছে, তারা আইসিইউতে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়, ওখানে 6 জন রোগী আমাদের কাছে এসেছেন। তো 6 জনের মধ্যে আমরা 5 জনকে ভর্তি রেখেছি আর 1 জনকে আমরা অবজারভেশন ওয়ার্ডে রাখছি। তো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন, কারণ ওনাদের শ্বাসনালী পুড়েছে, ওনাদেরকে আমরা আইসিইউতে শিফট করছি। দর্শক, এই বিষয়ে আমরা জানবো। ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। স্মিথ, বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কিনা আপনার? লোপা, নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেয়ার অ্যাপারেলস এবং এমএস ডাইং এর মধ্যবর্তী জায়গায় কিন্তু তাদের গ্যাস সেই জায়গায় অবস্থিত। এখানেই কিন্তু সকালে শ্রমিকরা কাজ করতেছিলেন, অর্থাৎ ফেয়ার অ্যাপারেলস কারখানার যে গ্যাসের যে চেম্বারটি সেটি সংস্কার কাজ করছিলেন ঠিকাদারের মাধ্যমে কিন্তু অসাবধানতা গ্যাস লাইনের যে চাবিটি বন্ধ করে নেওয়ার কথা, সেই চাবিটি বন্ধ না করে তারা সেখানে গ্রাইন্ডিং মেশিনে কাটার কাজ করছিলেন, যেই কারণে সাথে সাথে আগুন ধরে যায় এবং এদের শব্দ হয়। সেই শব্দের পর কিন্তু এখানে যারা কর্মরত শ্রমিক ছিলেন 6 জন, তারা প্রত্যেকেই কিন্তু দগ্ধ হয়েছেন এবং খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে প্রথমে উদ্ধার করে কিন্তু তাদেরকে হাসপাতালে পাঠায়। আমরা যতটুকু খবর নিয়েছি, ঢাকা মেডিকেলে, ঢাকা বার্ন ইনস্টিটিউটে তাদেরকে চিকিৎসকেরা আছেন, তাদের অবস্থা অনেকেরই বেশ অসুস্থ হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত 2টি গার্মেন্টস যে কর্তৃপক্ষ তারা বলছেন যে তাদের যে গ্যাসের যে চেম্বার সেটি বড় করার জন্য তারা আসলে কাজ করছিলেন। 2টি জায়গায় তারা কাজ করছিলেন এবং একটি যে ঘটনা ঘটে
যে কারণে কিন্তু এই বিস্ফোরণ, অর্থাৎ তিতাস কর্তৃপক্ষের যে মনিটরিং ব্যবস্থা থাকা দরকার ছিল সেটি দেখানো যে ঘাটতি ছিল সেটি কিন্তু পরিলক্ষিত হয়। অর্থাৎ তিতাসের যে গ্যাস লাইন আপনি দেখতে পাচ্ছেন যে পাইপগুলো দেখাচ্ছে সেই পাইপগুলোতে কিন্তু বেশ মোটা, এছাড়া এই পাইপে কাজ করার সময় যে গ্যাসের লাইন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে কাজটি করার কথা, কিন্তু তারা সেই কাজটি না করার কারণেই কিন্তু ঘটেছে বলে। স্মিথ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পাবনার বাঙ্গাবাড়িয়ায় ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ প্রাণ ঝরেছে 3 জনের, আহত 2 জন। স্থানীয়রা জানায় সকালে পাবনা ক্যাডেট কলেজের স্কুলে যাওয়ার জন্য ভ্যানে করে রওনা দেয় 5ম শ্রেণীর 2 শিক্ষার্থী নূর মোহাম্মদ প্রভা ও তাসনিয়া। পথে নাস্তা কেনার জন্য ভ্যানটি থামানো হয়। এ সময় অতিরিক্ত মাল বোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর পড়ে। ঘটনাস্থলে মারা যায় 2 শিক্ষার্থী সহ চালক আকরাম আলী। এ ঘটনায় ট্রাক চালক সহ আহত হয়েছেন 2 জন। দুর্ঘটনার জন্য প্রায় 1.5 ঘন্টার মতো মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ওরা আমাদের স্কুলে ছাত্র ছিল 5ম শ্রেণীর, তারা একটি দুর্ঘটনায় মারা গেছে। এটার জন্য আমাদের খুব দুঃখজনক ব্যাপার। সকালবেলা ছাত্ররা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত আছে, এখানে একটা ভ্যানের পর রুটি কেনার জন্য দাঁড়ায়। পরবর্তীতে ট্রাকটা পূর্ব দিকে এসে পাবনা কলেজ যেতে হঠাৎ করে আসে এখানে ভ্যানের পর তুলে। স্কুল ছাত্রের পরিবহনে যে ভ্যানকে মেরে দেয়, স্পটে গাড়িটা এখানে উল্টে যায় এবং ভ্যানের উপর পরে ভ্যানে যে 3 জন ছিল তারা স্পট ডেড হয়ে গেছে। 4 বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় আবারও পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে 150 উপজেলার 19,419 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কিট সহ মৌসুমি ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের। এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও 3 দফা পিছিয়ে এখন হযবরল অবস্থা এই প্রকল্পের। SRS আলীর ছবিতে আলামিন হক অহনের প্রতিবেদন। টিফিনের ঘণ্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের। দুই একজন বাসা থেকে খাবার এনেছেন, অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই। যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা? অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এইসব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন। এতে হয়তো ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না। যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে। যারা দুপুরে খেতে পারলো না তারা ক্ষুধা পেটেই করছে ক্লাস। স্কুল যখন ছুটি হলো তখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4টা। ক্লান্ত অবসন্ন শরীরে ঘরে ফেরার তারা চোখে মুখে। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি, ম্যাডাম ছুটি দিয়ে দেন, আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে, পড়তে মন চায় না। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে, কিছু কিনে খাইতে পারে না। রূপগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের, কিন্তু এখনো কেন খাবার মিলছে না তা আর জানায়নি কেউ। আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি, সে আমাদেরকে এখনো দেয় না। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার হবে। সরকার থেকে আমাদের খাবার দিবে সেই অপেক্ষায় আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের। দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প। বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে, এটা দিলে ওদের খুব উপকার। আর আমরা তো এটা জানতে পারছি ধরো 3 মাস আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা এখনো কিছু শুনতে পাই নাই বা স্কুলে এখনো আসে নাই। এখন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে স্কুল ফিডিং প্রকল্প নিয়ে কথা বলেননি ঊর্ধ্বতনরা। অবকাঠামোগত প্রস্তুতি না থাকলে শিক্ষার্থীদের খাবার বিতরণের আগে তা নষ্ট হওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। যে পরিমাণ খাবার অফিসে রাখা যাবে সমস্যা হবে না, কিন্তু ফ্রিজিং সিস্টেমটা অবশ্যই আমাদের অর্জন করে নিতে হবে বা সরকার থেকে সাপ্লাই দিতে হবে। অর্ধাহারে অনাহারেই থাকে আমার বাচ্চারা, লেট হচ্ছে। তো বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, আমরা বলি যে হ্যাঁ আসবে, পাবা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা সর্বস্ব দিয়েই চেষ্টা করছেন প্রকল্প চালুর, কিন্তু নানা জটিলতা দেখা গেছে বাস্তবায়ন প্রক্রিয়ায়। সে কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে শিক্ষার্থীদের খাবার দেয়ার এই প্রচেষ্টায়।
সরবরাহকারী প্রতিষ্ঠান স্কুল পর্যন্ত সরবরাহ করবে, কিন্তু তারপরে সেটা স্টোরেজ, সেটা বাচ্চাদের মাঝে ডিস্ট্রিবিউশন, ক্লিনিং, রেকর্ড কিপিং, এই জায়গাগুলো কিন্তু স্কুলকেই করতে হবে। তো এখন প্রজেক্টের ডিজাইনে স্টোরেজ করার জন্য আলাদা করে কিছু উল্লেখ ছিল না। শিক্ষা গবেষকরা বলছেন স্কুল ফিডিং কর্মসূচি কেবল একটি খাদ্য বিতরণ প্রকল্প নয়, বরং এটি সুদূর প্রসারী কৌশলগত বিনিয়োগ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু অভুক্ত অবস্থায় বিদ্যালয়ে আসে। এই শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ লাগবে, এই বরাদ্দ ছাড়া আপনি পারবেন না। আপনি যদি হিউজ পরিমাণে বরাদ্দ দেন শিক্ষাখাতে, দেখবেন যে আপনি ওই যে দুধ কোম্পানিও আসবে, বিস্কিট কোম্পানিও আসবে, লাঞ্চের জন্য আলাদা প্যাকেজ নিয়ে হাজির হবে এখানে। 1990-এর দশকে একটি প্রকল্পে দরিদ্র পরিবারগুলোকে তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য বিনামূল্যে চাল, গম দেয়া হতো। 2001 থেকে 2010 সালে বেশ কিছু জেলায় শিক্ষার্থীদের ক্ষুধা নিবারণে সরবরাহ করা হয়েছিল উচ্চ পুষ্টিমানের বিস্কিট। তবে এবারই প্রথম এতটা বিস্তৃত হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। মিড ডে মিল বা স্কুল ফিডিং প্রোগ্রাম শুধু শিক্ষার্থীদের পুষ্টিমান নিশ্চিত করে না, বরং ঝরে পড়ার হার কমায়, শিক্ষার্থীদের উপস্থিতির হারও বাড়ায়। ডাব্লিউএফপি বলছে প্রতি $100 মিড ডে মিলের জন্য যদি খরচ করা হয়, অন্তত $900 রিটার্ন আসে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা, এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দ থেকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। একটা অর্থবহ নির্বাচনের প্রফেসর মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। সেই করণীয়টা হলো আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড মাথায় পড়ে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, কিভাবে হলো এমন দুর্ঘটনা? যিনি মারা গেছেন তার পরিচয় পাওয়া গেছে কিনা? জানাচ্ছি, সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিচ্ছে। এখানে অনেক উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, যে ঘটনাস্থলটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী এখানে উৎসুক জনতা যারা আছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখনো সেখানে মরদেহটি পড়ে আছে। আমরা একটু বড় করে দেখাচ্ছি যে আসলে ঘটনাটি যেটি ঘটেছে, যে এ পর্যন্ত যেটুকু জেনেছি, এখানে থানার ওসি আছেন। একটু যদি জানতে চাই, নাম পরিচয় পাওয়া গেছে কিনা? হ্যাঁ, নাম পরিচয় পাওয়া গেছে ভাই। আচ্ছা বলেন। জি আচ্ছা, আমি বলি। থ্যাংক ইউ ভাই। আজকে বেলা 12:30 সময় আপনার এই কেআইবির সামনে মেট্রো রেলের আপনার উপর থেকে এটা বেয়ারিং পিন পরে একজন পথচারী, যার নাম পরে আমরা জানতে পারি আবুল কালাম আজাদ, ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা পিলারের বেয়ারিং প্যাড পড়ে, এটা সম্ভবত 433 নম্বর পিলার। জি জি জি। এটা ওজন প্রায় 50 কেজি হবে, প্রায় 50 কেজি। জি থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা কথা বলছেন। একটু দেখাতে চাই যে এই যে মেট্রো রেলের যে পিলার, এই 433 নাম্বার পিলারের বিয়ারিং প্যাড বলতে এই যে পিলারের উপর যে প্লেটটি, যেটার উপর দিয়ে মেট্রো রেল চলাচল করে,
সেই প্লেটটি প্রত্যেকটা পিলারে একটি করে বেয়ারিং প্যাড থাকে। সেই প্যাড কিন্তু এর আগেও এই মেট্রো রেলের এই বেয়ারিং প্যাড পড়ে একজন আহত হয়েছে, এরকম খবর কিন্তু আমরা পেয়েছি। এবং আজকে এই কৃষিবিদ ইনস্টিটিউট খামারবাড়ির যে সড়কে, এই সড়কে 433 নাম্বার পিলার পড়ে 50 কেজি ওজনের পিলার পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুর পরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তারা এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই মরদেহটি কিন্তু এখানে পড়ে আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কি জেনেছেন? এই যে আমরা কিছু জানতে পারেন, আমি তো হসপিটালে রোগী দেখতেছিলাম, এই মুহূর্তে সংবাদটা পেলাম যে না এখানে একদম দুর্ঘটনা ঘটছে, তারপরে আসলাম আর কি। শুনেছেন? হ্যাঁ, এখানে এরকম উৎসাহী জনতা তারা কিন্তু এরকম একটা খবর শুনে কিন্তু এখানে আসছেন। আমরা একটু আবার পরে যাব, তার আগে একটু বলতে চাই যে এখন ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনলাইন জুয়া এবং প্রযুক্তি নির্ভর নানা অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে অবৈধ পথে আসা হ্যান্ডসেট। চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটও ব্যবহার করা হচ্ছে। তাই চোরাই হ্যান্ডসেট বন্ধ এবং হারিয়ে যাওয়া সেট উদ্ধারে এবার জাতীয় নির্বাচনের আগেই চালু হচ্ছে এনইআইআর সিস্টেম। প্রাথমিক পর্যায়ে ডিসেম্বরের পরে কেনা কোনো সেট নেটওয়ার্কে চালু হবে না। পরবর্তীতে ধাপে ধাপে শুল্ক ফাঁকি দিয়ে আসা হ্যান্ডসেটও বন্ধের পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা। যে কোনো ডিভাইস হারায় গেলে সেটা অটোমেটিকলি দ্যাট পার্টিকুলার ডিভাইস ইজ ইউজ ফর সাম কাইন্ড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এইটার প্রেক্ষাপটে যেমন ব্যক্তি নিরাপত্তাটা বিঘ্নিত হয়, একই সাথে এটার সাথে আবার অন্য অ্যাসোসিয়েট ক্রাইমগুলোও জড়িয়ে যায়। একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছি, তাদেরকে এক্সাক্ট আইপি থেকে আমরা এক্সাক্ট লোকেশন বা এক্সাক্ট নাম্বারটা বের করতে পারছি না, বা মোবাইল নাম্বার বের করলে সেখানে দেখা যাচ্ছে এটা ফেক নাম্বার ইউজ করছে, ফেক আইডি ইউজ করতেছে। এটাকে অনলাইন জুয়া এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে অবৈধ পথে আসা অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার হচ্ছে, এমন অভিযোগ করেন রাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। অতি সম্প্রতি বিটিআরসিতে আয়োজিত সভায় তারা বলেন, চোরাই পথে আসা হ্যান্ডসেটের অনুপ্রবেশ ঠেকাতে না পারলে প্রযুক্তি নির্ভর অপরাধ পুরোপুরি দমন সম্ভব নয়। অপরাধ দমন এবং এখাত থেকে সরকারের শতভাগ রাজস্ব নিশ্চিত করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর সিস্টেম চালু করতে চায় বিটিআরসি। বিগত সময়ে নানা অজুহাতে এনইআইআর বাধাগ্রস্ত হলেও চোরাই হ্যান্ডসেট প্রবেশ ঠেকাতে এবার জাতীয় নির্বাচনের আগেই এনইআইআর চালুর বিষয়ে অনড় নিয়ন্ত্রক সংস্থা। এটা একটা সিকিউরিটি হ্যাজার্ড। আমার আশা হচ্ছে আগামী এই বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারির মধ্যে আমরা এটা মোটামুটি এটাকে ইফেক্টিভ করে ফেলতে পারবো। আমরা যখন এই নিয়ারটা চালু করব, এরপর থেকে অবৈধ কোনো সেট আর নেটওয়ার্কে এন্ট্রি করতে পারবে না। এনইআইআর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে চলতি বছরের ডিসেম্বর মাসের পরে শুল্ক ফাঁকি দিয়ে আসা কোনো হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হবে না। তবে ডিসেম্বরের আগে কেনা এ ধরনের হ্যান্ডসেট পরবর্তীতে যাচাই বাছাই করে ধাপে ধাপে নেটওয়ার্কে অচল করার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা। একটা আইএমএআই নাম্বারে 100টা সেট রেজিস্ট্রি করা আছে, ওর মধ্যে একটা হচ্ছে অরিজিনাল, বাকি 99টা হচ্ছে ফেক। গ্রাহকরা কিনেছেন না জেনে। এদের যে একটা অসুবিধা হবে, আর্থিক ক্ষতি এবং অসুবিধা হবে, এইটাকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে আগের যে সেটগুলো ছিল সেগুলো ডিঅ্যাক্টিভেট করার জন্য। সো ওই জায়গাটা কিছুটা সময় লাগবে। স্থানীয় হ্যান্ডসেট নির্মাণকারীদের তথ্য বলছে, বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা 60% বেশি স্মার্টফোন চোরাকারবারীদের হাত ধরে দেশে ঢুকেছে। তাদের অভিযোগ, ভারতের নকল এবং রিফারবিশ হ্যান্ডসেটের বড় বাজার এখন বাংলাদেশ। ইন্ডিয়ার রিফাবলিশ মার্কেটের ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট কিন্তু বাংলাদেশ মার্কেট হয়ে যাচ্ছে, এবং কাস্টমার জেনেই কিন্তু তারা এই ওল্ড এবং পুরনো হ্যান্ডসেটটা কিনছে। আমরা দেখছি যে কোনো একটা দামি হ্যান্ডসেট 1 বছরের পুরনো অথবা 6-7 মাসের পুরনো হ্যান্ডসেট তারা 30-40% কম দামে বাংলাদেশের বাজারে পাচ্ছে, এবং কাস্টমার বুঝিয়ে এটা কিনছে, কারণ কাস্টমার একটু হাই এন্ডের সেট ইউজ করতে চাচ্ছে এবং সে দেখছে যে একটা হাই এন্ডের সেট সে নতুন হ্যান্ডসেটের থেকে 50% কস্টে পাচ্ছে। অবৈধ হ্যান্ডসেট চোরাকারবারীদের দাপটে এখাত থেকে সরকার প্রতিদিন রাজস্ব হারাচ্ছে 7 কোটি টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 26 বছর পর নতুন সদস্য যুক্ত হলো আসিয়ান জোটে। রোববার 47তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিন। আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য করা হয় পূর্ব তিমুরকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলন হলেও আয়োজনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরও কয়েকজন বিশ্ব নেতা। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ছাড়াও মিয়ানমার সংকট সহ বেশ কয়েকটি ইস্যু গুরুত্ব পাবে আলোচিত এই সম্মেলনে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট হলেও আয়োজনের সবচেয়ে আলোচিত নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার সভাপতিত্বে রোববার পর্দা উঠেছে সম্মেলনের। সদস্য দেশগুলোর বাইরে ট্রাম্প ছাড়াও এতে অংশ নিচ্ছেন কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানের প্রধানমন্ত্রী এবং ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। অংশ নিচ্ছেন রাশিয়ার প্রতিনিধিও। ভার্চুয়ালি যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 14 বছরের চেষ্টার পর এবার নতুন সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে পূর্ব তিমুর। 1999 সালের পর 11তম দেশ হিসেবে আসিয়ানে যোগ দিল দেশটি। এর আগে 2022 সালে পর্যবেক্ষকের মর্যাদা পেয়েছিল তারা। বলা হচ্ছে এবারে সম্মেলনে সবচেয়ে গুরুত্ব পাবে মার্কিন শুল্ক নীতি। বিরল খনিজ রয়েছে বৈঠকের এজেন্ডায়। মিয়ানমার সংকট, থাইল্যান্ড, কম্বোডিয়ার শান্তি চুক্তি নিয়েও হবে আলোচনা। সদস্য রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে আমরা মিয়ানমারের শান্তির পরিবেশ তৈরিতে কাজ করছি। আমরা জানি এর জন্য ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োজন। 5 দফা ঐক্যমত্যের ভিত্তিতে আসিয়ান সহিংসতা কমাতে এবং মানবিক সংকট লাঘব করার জন্য প্রতিটি অংশীদারের সঙ্গে কাজ করছে, কিন্তু স্থায়ী শান্তি চাপিয়ে দেওয়া যাবে না। 3 দিনব্যাপী সম্মেলনের সাইডলাইনে শীর্ষ নেতাদের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের সেনা শাসক অবশ্য আমন্ত্রণ পাননি আসিয়ানের 47তম সম্মেলনে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হাত পা ছুঁড়ে বিচিত্র অঙ্গভঙ্গিতে নাচলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 47তম আসিয়ান সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছেন তিনি। কুয়ালালামপুর বিমানবন্দরে নামতেই তাকে স্বাগত জানানো হয় দেশটির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে। হাসি মুখে শিল্পীদের সাথে তালে তাল মেলাতে দেখা যায় ট্রাম্পকে। মিউজিকের সাথে সাথে হাত পা ছুঁড়ে নেচে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। নাচতে নাচতে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার পতাকা হাতে নিয়ে ওড়ান তিনি।